রাজনগর ব্লকের খোদাইবাগ ফুটবল ময়দান ৪ঠা ডিসেম্বর বুধবার থেকে রীতিমতো উৎসবের আবহে ঢেকে গিয়েছে। খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ৫ দিনব্যাপী এই আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টে প্রথম দিন মাঠে ভিড় জমায় অসংখ্য ফুটবল প্রেমী। টুর্নামেন্ট চলবে ৮ই ডিসেম্বর রবিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল জামাদার এবং সম্পাদক শেখ আলী। এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ও সুধীজনেরা মঞ্চে উপস্থিত ছিলেন। ১৬ দলের অংশগ্রহণ, বিদেশি খেলোয়াড়দের আকর্ষণ। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। জেলা ও রাজ্যের বিভিন্ন দলের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও দল এসেছে। কিছু টিমে রয়েছেন বিদেশি খেলোয়াড়, যা টুর্নামেন্টকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা এবং একটি আকর্ষণীয় ট্রফি। দ্বিতীয় পুরস্কার ৭৫,০০০ টাকা ও ট্রফি। এছাড়াও অন্যান্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। জেলা পরিষদ সভাধিপতি ফাইজুল হক উদ্বোধনী বক্তব্যে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীর নয়, মনও সুস্থ রাখে। যুব সমাজকে মাঠমুখী করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এই প্রতিবেদক। প্রথম দিন অতিথিদের উত্তরীয়, ব্যাচ এবং স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। প্রতিদিন খেলা দেখার জন্য মাঠে ভিড় জমাচ্ছেন দর্শক ও ফুটবল প্রেমীরা। ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবক এবং পুলিশের সহযোগিতায় টুর্নামেন্ট নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে বলে জানা গিয়েছে। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট। রয়েছেন অন্যান্য কর্মকর্তারা। মাসুম স্পোর্টিং ক্লাবের পতাকা উত্তোলিত হচ্ছে। সাংগঠনিক পতাকা উত্তোলন করলেন ক্লাব সভাপতি মাননীয় নুরুল জামাদার মহাশয়। সহযোগিতা করলেন সম্পাদক সহ অন্যান্যরা। অসংখ্য ধন্যবাদ। এখন কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসেন মাননীয় অতিথিরা। মাঠে গিয়ে পৌঁছবেন এবং এই মুহূর্তে এই পর্যায়ে আমাদের যে কর্মসূচি রয়েছে সেটি আমরা সম্পন্ন করতে চাই। উজ্জ্বল অতিথি, সমৃদ্ধ অতিথি এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আমরা মঞ্চে আসি। কর্মসূচি তিনি সম্পন্ন করছেন মাননীয় ফাইজুল হক মহাশয়, মাননীয় একই সঙ্গে। এই মাঠে আমি খেলা দেখে গেছি। শুধু এই রাজ্যের নয়, রাজ্যের বাইরেও অনেক খেলোয়াড় এই মাঠে তাদের খেলার কলা কৌশল দেখায় এবং হাজারে হাজারে কাতারা কাতার দর্শক এখানে সমবেত হয়। এটাই হওয়া উচিত, কারণ বর্তমান যুগে ইয়াং জেনারেশন, নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদেরকে খেলার মাঠে দেখা যায় না, তাদেরকে শরীরচর্চা করতে দেখা যায় না। যদি খেলার মাঠে ইয়াং জেনারেশন, নবযৌবন, নবতুল্য না হয়, যদি তারা শরীরচর্চা না করে, যদি শারীরিক সক্ষমতার অধিকারী না হয়, তাহলে কর্মে মনোনিবেশ হচ্ছে না। যেগুলি বিলুপ্তির পথে সেগুলো ফিরিয়ে আনতে হবে। আমাদের পরিবারের যেসব সন্তান সন্ততি আছে তাদেরকে খেলার মাঠে অবতীর্ণ করতে হবে। দিনের শেষে জাতির উদ্দেশ্যে আজকের এই টুর্নামেন্ট সেই সদ্য সম্মান্য খবর ছেড়ে আপনার শান্তি কামনা করি। তিনার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং 5 দিন ধরে এই ফুটবল টুর্নামেন্টটা চলবে সম্মত।
বৌদ্ধ পণ্ডিত ও ভাষাচর্চার আগ্রপথিক অধ্যাপক সুনীতি কুমার পাঠক আর আমাদের মধ্যে নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। বৃহস্পতিবার বিশ্বভারতী প্রাঙ্গণে তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্বজ্জনরা শ্রদ্ধা নিবেদন করেন। সুনীতি কুমার পাঠক ছিলেন একাধারে ভাষাবিদ, গবেষক এবং শিক্ষক। তিব্বতিয়ান ভাষার গবেষণায় তিনি নতুন দিগন্ত উন্মোচন করেন। তার অসাধারণ জ্ঞান ও দক্ষতার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার সহ একাধিক স্বর্ণপদকে সম্মানিত হন। বাংলা, সংস্কৃত, পালি, তিব্বতিয়ান সহ প্রায় 9টি ভাষায় প্রবন্ধ লেখায় তিনি ছিলেন দক্ষ। তার প্রয়াণে ভাষা গবেষণার জগতে এক যুগের অবসান ঘটল। বিশ্বভারতীর প্রাঙ্গণে আজ শিক্ষক, ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। বিদগ্ধজনেরা বলেন, অধ্যাপক পাঠক ছিলেন ভাষাচর্চার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বভারতী উপাচার্য বলেন, তার চিন্তা ও গবেষণার ধারা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি একাধারে শিক্ষক ও প্রেরণার উৎস ছিলেন। তার জীবন দর্শন ভাষাচর্চার নতুন অধ্যায় শুরু করবে। অধ্যাপক পাঠকের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশ্বভারতী কর্তৃপক্ষ তার স্মৃতিকে অমলিন রাখতে একটি স্থায়ী স্মারক নির্মাণের প্রস্তাব দিয়েছে। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। শান্তিনিকেতন থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। ঠিক আছে বলছি এমনিতে অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গিয়েছে, সরবরাহটা হয়েছে, গাড়ির সরবরাহটাকে সাজিয়ে ফুলের এ থেকে নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, কেন কি দরকার বলো? শুনুন, এই মুহূর্তে সুনীল কুমার, এটা কত বয়সে মানাতে হবে? উনি যখন হিমালয় ছিলেন তখন একটা ছোট ছবি বের করে আমি এটা এইটুকু আমার মেলা দেখা হবে। আরো জানুয়ারি মাসে অনুষ্ঠান। দেখুন, আজ 2024 সাল চলছে। 1924 সালে 1 মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 100 বছর আগে, 100 বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন। তিনি 9টা ভাষায় কথা বলতে পারতেন, শুধু কথা বলতে নয়, 9টা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন।
এবং তিনি 200টারও বেশি গ্রন্থ প্রবন্ধ তিনি রচনা করেছেন। স্বভাবতই এই ধরনের এক পণ্ডিত ব্যক্তিকে আমরা আজ হারালাম, খুবই দুঃখজনক ব্যাপার। এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে 1954 সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল। স্বভাবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন, দুঃখের দিন। স্বভাবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষবারের জন্য দেখার জন্য এখানে এসেছি। আসা প্রয়োজন বলে আমি মনে করি, তাই আমি এখানে এসেছি। বোলপুর বাইপাস সংলগ্ন সাহারা নেশামুক্তি কেন্দ্রে 26 বছরের যুবক বিক্রম হাজরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ইলামবাজার থানার নাচনসাহা গ্রামের বাসিন্দা বিক্রম গত 1 মাস ধরে ওই কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে কেন্দ্র কর্তৃপক্ষ বিক্রমের অসুস্থতার খবর জানালে তার পরিবার বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মৃতদেহ দেখতে পান। পরিবারের অভিযোগ, রিহ্যাব সেন্টারের অমানবিক আচরণেই বিক্রমের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রমকে বাইপাসের এক মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায়। বোলপুর ও আশপাশে বেআইনি নেশামুক্তি কেন্দ্রগুলির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। এই কেন্দ্রগুলির অধিকাংশেরই বৈধতা ও পর্যবেক্ষণ নেই বলে অভিযোগ। অভিযুক্ত কেন্দ্র কর্তৃপক্ষের কেউই এই মুহূর্তে যোগাযোগের বাইরে। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূম, বোলপুর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট।
ঘটনা ঘটেছে আপনার ছেলের সাথে? ঘটনা বলতে সেন্টার দিয়ে দেওয়া হয়েছিল, সেন্টার দেওয়া আগে ফোন করতো, ভালো হয়েছে, খবর নিতাম, মাঝে মাঝে খবর নিতাম, ভালো আছে ঠিক আছে। আজ সকালে ফোন করলে যে কাকু বিক্রমের শরীর খারাপ, বলবো হাসপাতালে দিয়েছি, ঠিক আছে। সকালে ফোন করলে চাষিবাসীর লোক তো, মাঠে গেলাম কাজে, বললাম না একটু পর যাবো, না এখন আসুন তাই বলি। হ্যাঁ, তবু তোমার চাষির লোক তো অনেক বলি, যেমন বলবো হাসপাতালে যেমন আছে, তখন সেরকম কিছু হয় নাই, সেরকম কিছু হয় নাই। তখন বাড়িতে এলাম, তখন দেখলাম ডেড বডি দেখা গেল। কি মনে হচ্ছে কি হয়েছে? কি হয়েছিল আমি তো এখন কিছু বলতে পারবো না, আমি তো এখানে ডেড বডি দেখলাম, ঠিক আছে। আমি তো কিভাবে মারা গিয়েছে সেটা আমি বলতে পারবো না। কি চাইছেন আপনারা? দাঁড়ান, বলবেন, উনি বলুন। আপনার নাম? কি অভিযোগ আপনাদের? আমাদের শাস্তি চাই। কার শাস্তি চাই? ওই যে সেন্টারে যে লোক আছে, মালিক যাই হোক, তাদের শাস্তি। ওটা নেশা মুক্তি সেন্টার। আমার ছেলে নেশা করতো, আমার ছেলেকে ভালো করার জন্য দেয়া হয়েছে। ওরা দায়িত্ব নিয়েছিল যে ভালো করব, তাহলে আজকে কেন ভালো করতে যে কেন মৃত্যু সংবাদ দিল? বেরোলো কি করে? মারধর করতো নাকি? ওই তো মেরেছে, এইগুলো ফুলিয়ে দিয়েছে, গুজি মেরেছে। আমার একটাই ছেলে গো, আমাদের একটাই ছেলে। করতো কি আপনাকে বলেছিল? না, ও কিছু বলে নাই। আমরা ফোন করতাম, বলছে ভালো আছে, ঠিক আছে। আমরা খাবার নিয়ে যেতাম, খাবার দিত না, সাবান যা বটে দিত না গো, কিছু দিত না, শুধু ওইখানটা খাবার খাইতো আর বলছে ভালো আছে। আমরা বাড়ির লোক গেলে দেখতে দিত না। আজকে সকালে কি বললো? আজকে বলেছে বিকরণ শরীর খারাপ, হসপিটালে ভর্তি করেছি, মৃত্যু খবর দেয় নাই। তারপরে আপনারা এসে কি দেখলেন? আমরা মৃত্যু দেখলাম, ডেড বডি দেখলাম, এসে ডেড বডি দেখলাম। এবার আপনারা যাই হোক করুন, আমরা গরিব মানুষ। কি অভিযোগ? কি মেরে দিয়েছে, ওরা মেরে দিয়েছে। আমি ভালো ছেলে পাঠিয়েছি, তাহলে ওরা মারে দিয়েছে। কি করেছে? ওরাই মেরেছে। নেশা মুক্তির লোকে মরেছে, নেশা মুক্তির লোকে। আপনার নাম? আমার নাম বাসুন্তি হাজরা। আমি পিসিমা। সিপিআইএম এর বর্ষিয়ান নেতা ও বীরভূম জেলা কমিটির প্রাক্তন সম্পাদক দিলীপ গাঙ্গুলি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান নেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। দিলীপ গাঙ্গুলি ১৩ বছর ধরে বীরভূম জেলা সিপিআইএম এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দক্ষতার সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং কৃষক সভা ও সিআইটিইউর জেলা সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সর্বদা সামনের সারিতে থাকা এই নেতাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। আজ সকালে তার শবদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর এরিয়া পার্টি অফিসে। সেখানে দলীয় নেতা কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর খয়রাশোল পার্টি অফিসেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার শবদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়, যেখানে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তৃণমূল পরিচালিত দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপতি মির্জা শওকত আলী এবং বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ অন্যান্য নেতারা তার বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান। শিক্ষক সমাজ থেকে সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়ে এই বর্ষিয়ান নেতাকে বিদায় জানান। শ্রদ্ধা জ্ঞাপনের পর তার শেষকৃত্য বক্রেশ্বর শ্মশানে সম্পন্ন হয়। দিলীপ গাঙ্গুলির মৃত্যুতে বীরভূমের রাজনৈতিক মহলে এক যুগের অবসান ঘটল বলে মনে করছেন অনেকেই। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূম দুবরাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। ওইদিকে দাও।
কমরেড মন্টু মাহাতা দীর্ঘদিনের সঙ্গী এই পার্টি গড়ার কাজে এরা একসঙ্গে কাজ করেছেন। কমরেড সুনীল কবুই রায়, উনিও দীর্ঘদিন ওনার সঙ্গে কাজকর্ম খুব করেছেন। জেলা কমিটির সদস্য কমরেড সুখদেব বাগদি, এরিয়া কমিটির পক্ষে কমরেড আলাউদ্দিন খান, এরিয়া কমিটির পক্ষে পল্টু বাগদি, এরিয়া কমিটির পক্ষে কমরেড হাসিব, এরিয়া কমিটির পক্ষে এরিয়া কমিটির সদস্য কমরেড সাদের আলম, চক্রবর্তী, এবিপি এর পক্ষে আবিজুর রহমান, এবিপি এর পক্ষে আরিফ, আব্দুল সামাদ, আমাদের যারা এখন কাজ আলেম খান এখন মানুষিয়ান এবং সব থেকে পুরনো নেতৃত্ব তাদের সঙ্গে কাজ করেছেন কমরেড পদ মুর্মু। কেউ যদি মাল্যদান করতে বাকি থাকে মাল্যদান করতে ওই যে ওই देखिए सरकार बोधाई बाधा তোমার মতন কে আছে ও বাবা ভালো আছে আমি যাই আর মালা কথা তলায় দেওয়া
কোথা থেকে আসছে? দীর্ঘদিন সংগ্রামী মানুষ আমাদের সঙ্গে, আমরা লড়াই করেছি। আমি দিলীপ গাঙ্গুলিকে মাল্যার্পণ করলেন। কিন্তু তখন আর মাচাটা চাপবে না, মাচাটা আলাদা ট্র্যাক নিতে